সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে বা সামনে কোন দিকে এটাই যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? ভারতের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না তো আসলে। ভারতের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক যদি দেখেন, আপনার এটা একান্তই ছিল শেখ মুজিবের সাথে, শেখ পরিবারের সাথে, সর্বোচ্চ বলতে পারেন আওয়ামী লীগের সাথে আপনার ভারতের কংগ্রেসের একটা সম্পর্ক ছিল। রাষ্ট্র আকারে তো ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক কোনোদিন তৈরি হয় নাই, এবং তৈরি হয় নাই বলেই এই যে যে আচরণটার কথা বলছেন না, ধরেন জাহিদ ভাইকে আমরা হয়তো চিনি বলে বুঝতে পারতেছি তাকে হেনস্থাটা করেছে, এটা কিন্তু কোনো নতুন ঘটনা না। বাংলাদেশি ছাত্রছাত্রীরা যারা দিল্লিতে অথবা ভারতে পড়তে যায়, অথবা ট্রিটমেন্টের জন্য যায়, অথবা ট্রানজিট ভিসায় থাকে, এদের সবাইকে কিন্তু বিভিন্ন ফর্মে ভারত হেনস্থা করে, কোনো কারণ ছাড়া হেনস্থা করবে। ভারতের বলিউডের সিনেমাগুলোতে দেখবেন, অথবা যে কলকাতার থার্ড ক্লাস ফোর্থ ক্লাস মুভিগুলো যেগুলো বানায়, এগুলোতে দেখবেন যে একই ধরনের পিকচার তারা ক্রিয়েট করবার চেষ্টা করে, যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকতেছে, আইএসআই এর লোকটার সাথে ওনার সম্পর্ক আছে, অস্ত্র কিনতেছে, সেভেন সিস্টার্সকে আলাদা করবার চেষ্টা করতেছে। মানে যেটা তাদের ইমাজিনেশনে আছে, তারা যেটা নিয়ে ভাবে, স্বপ্ন দেখে, তাদের মুভিগুলোতেও কিন্তু দেখবেন এই ভিলেন ক্যারেক্টারগুলো তারা তৈরি করে। ইদার পাকিস্তানিদেরকে বানায়, তা না হলে হচ্ছে বাংলাদেশিদেরকে বানায়। তাহলে এই ইমাজিনেশন এবং বাস্তবতাটা কিন্তু নতুন কোনো ঘটনা না, এটা একটা প্রাত্যহিক ঘটনা। গত কয়েকদিন আগে তো আপনি দেখেছেন যে চেন্নাইতে একটা হাসপাতালে বাংলাদেশি রুগীকে ইন্ডিয়ান ডাক্তার নার্স মিলে মারধর করতেছে। কেন? সে একটু জানতে চাইছে এটা কেন, এটা না, অথবা এরকম কিছু একটা ব্যাপারে। তো এই হেনস্থাগুলো কিন্তু কন্টিনিউ চলে আসতেছে, এবং বাংলাদেশ সরকারের নতজানুপ রাজনীতির কারণে যেটা হয়েছে, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার পররাষ্ট্রমন্ত্রী আগের আমলের এবং বর্তমান আমলের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দেখবেন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তাদের বক্তব্য মিলে গেছে। বাংলাদেশের সুশীল সমাজ, এই যে গণমাধ্যম, বাংলাদেশের সাংবাদিক, ভারতের আলোচনা আসলেই দেখবেন বাংলাদেশিদেরকে দায় দেওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। রাষ্ট্র আকারে আমার দায় কি? আমার নাগরিকের ভুল ত্রুটি থাকলে সেটা আমি আলোচনা করব, কিন্তু আমার নাগরিকের কারণে তাকে সীমান্তে হত্যা করা হচ্ছে, আমার লোকটাই মনে হয় মাদক ব্যবসায়ী ছিল, আমার লোকটাই মনে হয় চোরাকারবারি ছিল, আমার লোকটাই মনে হয় অবৈধভাবে ওখানে ঢুকতে চেয়েছে। বাংলাদেশিরা কি আপনার কলকাতার ফার্ম থেকে গরু চুরি করে আনে, না ইন্ডিয়ানরা গরুটা এই পর্যন্ত নিয়ে আসতেছে? তাহলে আমার আমার যে গরুটা অবৈধভাবে এখানে আসতেছে, আমার মালটা যে অবৈধভাবে আসতেছে, আমাদের এই ক্রস বর্ডার ব্যবসায়ীরা কি ওর কোম্পানি থেকে মালটা চুরি করে আনছে, না ওর দেশের লোকরাই চুরি করে এই পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে? তাহলে ক্রস বর্ডার ট্রেড একটা গ্লোবাল রিয়ালিটি, সারা দুনিয়াতে আছে, বৈধভাবে অবৈধভাবে এই ট্রেডটা আছে। এখন আপনি এই ট্রেডটাকে বৈধভাবে যদি করতে দেন, অবৈধ মার্কেট বন্ধ হয়ে যাবে, সিম্পল জিনিস। আপনি যদি অবৈধভাবে করতে অ্যালাউ করেন তাহলে চলবে। এবং এইটার সাথে পিওরলি অর্থনীতি জড়িত। এটার সাথে আপনার হিন্দু, মুসলমান, বিজিবি, বিএসএফ, ওইদিকে শুভেন্দু, বিজেপি, কংগ্রেস, এটা সব সরকারের আমলে সব সময়ে এই জিনিসগুলো চলেছে। এখন সেই জিনিসটার জায়গা থেকে আমরা দেখেছি যে ভারত কখনো বাংলাদেশকে রাষ্ট্র আকারে বোধ করে না, মনে করে না। যদি করত, সে বন্ধু বেশি যত ধরনের বদমাইশি শয়তানি করা দরকার তার এগুলো করতো না, প্রয়োজন নাই। যেমন ধরেন আমাদের কি নদীতে পানির অভাব আছে? ভারতের প্রয়োজন মেটানো, বাংলাদেশের প্রয়োজন মেটানো, নেপাল বলেন, সিকিম বলেন, ভুটান বলেন, আমাদের সবার প্রয়োজন পূরণ করবার মতো পানি আল্লাহ তাআলা আমাদের এই অঞ্চলের নদীতে দিয়েছেন। তাহলে বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট, যে আপনিও ভাই এখান থেকে 5 লিটার পানি নেন, আমারও 3 লিটার দরকার, আমি নেই, নেপালের 1 লিটার দরকার, নেন, সবাই মিলে নেন না। কিন্তু আপনি ব্লক করে দেন কখন? যখন আপনার ভিতরে ঘৃণা তৈরি হয়, যখন আপনি বোধ করেন ওদেরকে শিক্ষা দিতে হবে, ও যেন কখনো আমার সাথে বেয়াদবি না করে। তাহলে আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা আছে, যেটা দিয়ে পাশের বাড়িতে যায়, ওইখানে আপনি একটু কাটা বিছায় রাখবেন, আপনি খেজুরের ডাল কাইটা ওইখানে বেড়া দিয়ে দিবেন। কেন করতেছেন? আপনার দরকার নাই, কিন্তু হুদায় আরে ও যাইতেছে কেন, আটকায় দিই পথ আর কি। এইটা সিম্পলি একটা হুমায়ুন ফরিদির নাটকের মতো আর কি, হুদাই এইখানে ঝামেলা করবে আর কি, খলনায়কের মতো। তো সে সম্পর্কের জায়গায় এটা কখনো চেষ্টা করে নাই। দেখেন নদীর পানির হিস্সা কি পাকিস্তানের সাথে আছে না? সিন্ধু নদী, ঝিলাম নদী, অনেকগুলো পানি চুক্তি আছে না পাকিস্তানের সাথে? মাস্তানি করে পাকিস্তানের সাথে? মাস্তানি করে না তো। সম্প্রতি আপনার এই যে সোকল যুদ্ধে হাইরা কি অপারেশন সিঁদুরে মানে ব্যাপকভাবে পরাজিত হওয়ার পরে তারা একতরফাভাবে সিন্ধু নদীর পানির চুক্তিটাকে সাসপেন্ড করে দিল। পাকিস্তান তখন আপনার
পার্মানেন্ট কোর্ট অফ পার্মানেন্ট আরবিট্রেশন সিপিএতে চলে গেছে আপনার নেদারল্যান্ডে, এবং নেদারল্যান্ডের হেগে দেখলাম গত কয়েকদিন আগে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে যে চুক্তির ধারা ভারত লঙ্ঘন করেছে, ক্ষতিপূরণ দিতে হবে, উড্র করতে হবে, যা যা অ্যাকশন নেবার দরকার সবগুলো করেছে। তাহলে বাংলাদেশ কেন করতে পারে না? বাংলাদেশ একমাত্র সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘে এটাকে উড্র করে নিয়েছিলেন, ৭৬ অথবা ৭৭ হবে, এবং এটা করবার কারণে যেটা হয়েছে ৭৮ ভারত গঙ্গা চুক্তি করতে বাংলাদেশের সাথে বাধ্য হয়েছে উইথ সিকিউরিটি ক্লজ। সিকিউরিটি ক্লজ মানে হচ্ছে আপনি সামারে উইন্টারে আমাকে কত কিউসেক পানি দেবেন, গ্যারান্টি ক্লজ আছে, যেটা ৯৬ চুক্তিতে ছিল না। এবং আমরা ইতিমধ্যে ইন্টারনাল সোর্স থেকে জানতে পারছি চুক্তি ভারত রিনিউ করবে না, তাদের কোনো আগ্রহ দেখতে পাচ্ছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রিপিটেডলি এই ব্যাপারে আলোচনা করা, তথ্য আদান প্রদান, আপনি জানেন যে জয়েন্ট রিভার কমিশন আছে দুই দেশে, জয়েন্ট রিভার কমিশনে কোনো তথ্য আদান প্রদান তারা করে না, অথচ তাদের দায়িত্ব হচ্ছে ভারতকে, যেহেতু সে আপস্ট্রিম, সে উজানের দেশের লোক, তাকে প্রত্যেকটা পয়েন্টে পানির পরিমাণ প্রতিদিন এই রিপোর্ট শেয়ার করতে হবে বাংলাদেশের সাথে। সে মাসেও শেয়ার করে না, ৩বার ৪বার ১০বার চিঠি দিলেও সে চিঠির উত্তর দেয় না, সে মিটিং করে না, বৈঠক বসে না। তাহলে আপনি কেমন রাষ্ট্র? আপনি রাষ্ট্র আকারে আমাকে স্বীকার করছেন না তো, আপনার আচরণ বলে দিচ্ছে যে আপনি আমাকে রাষ্ট্র আকারে স্বীকার করেন না। দ্বিতীয়ত দেখেন সীমান্তে মানুষ মারতে হবে কেন? ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট যেটা আছে আপনার, বিএসএফ যে আইন দ্বারা চলে 1968-এর অ্যাক্ট, সেই অ্যাক্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে বর্ডারে অনুপ্রবেশ ঠেকাবেন। সেখানে এক্সট্রিম সার্কামস্ট্যান্সেসের কথা বলা আছে। যদি কোনো বিএসএফ সদস্য মনে করে তার জীবনের হুমকি তৈরি হয়েছে, তখন মাত্র আপনি শ্যুট করতে পারবেন। কোন দিন কবে বিএসএফ এর জীবনের হুমকি তৈরি করেছে? কোন বাংলাদেশিকে হত্যা করার পরে বিএসএফ দাবি করেছে তার হাতে অস্ত্র পাওয়া গেছে? কোনোদিন দাবি করেছে যে সে অস্ত্র হাতে আমাকে অ্যাটাক করতে এসেছিল, তখন আমি তাকে মানে সেলফ ডিফেন্সের কারণে অ্যাটাক করেছি, গুলি করেছি? একটা ঘটনা ঘটেছে? এত হাজার হাজার বাংলাদেশিকে হত্যা করবার ঘটনাতে আমাদের চোখে কখনো পড়ে নাই। তাহলে আপনি শুট অন সাইট পলিসি যে এনফোর্স করছেন, দেখা মাত্র গুলি করা, এটা কোথায় পেলেন? এটা কোথাও নাই তো, ভারতের আইনেই তো এটা নাই। আপনার ফরেনার্স অ্যাক্ট আছে ইন্ডিয়াতে, 1946-এর অ্যাক্ট, সেখানে বলে দেওয়া আছে আপনি যদি অনুপ্রবেশ করেন, অবৈধভাবে ঢোকেন, তাহলে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। মানে আপনি কীভাবে ঢুকছেন, যদি অবৈধভাবে জিনিসপত্র থাকে, অস্ত্র থাকে, একা থাকেন অথবা গ্রুপে ঢোকেন, বিভিন্ন ফর্মে ঢুকলে আপনি সাজা দিতে পারবেন। গুলি কেন করছেন? গ্রেফতার করেন, গ্রেফতার করে বিচার করেন, বিচার করে জেলে নিয়ে যান। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আপনারা গুলি করেন নাই, ওনাকে গুলি করলেন না কেন? তাহলে ওনাকে যেহেতু গুলি করেন নাই, তাহলে অন্যদের গুলি করতে হচ্ছে কেন? এই যে আওয়ামী লীগের হাজার হাজার লোক পালাইলো, আপনারা বর্ডার খুলে দেন নাই, আপনারা টাকা পয়সা নেন নাই। বিএসএফ কি মানে আমাদের মানে উপমহাদেশের লোক, তাদের চরিত্র সম্পর্কে আমরা জানি না, ওরা ফেরেশতা নাকি? ওনারা গরু খান না মানে ওনারা মানে খুব ভালো মানুষ, সৎ মানুষ? তো এই লক্ষ লক্ষ কোটি টাকার লেনদেন করছেন, এই বর্ডার দিয়ে তো করছেন। তাহলে সেটা বাংলাদেশিদেরকে দেখলে গুলি করেন কেন? কারণ টাকার লেনদেন ঠিকমতো হয় নাই। পুরো সীমান্ত জুড়ে ফেন্সিডিলের কারখানা তৈরি করছে বিএসএফ এবং ইন্ডিয়ান ব্যবসায়ীরা, শুধুমাত্র বাংলাদেশে পাচার করবার জন্য। এটা ভারতের মার্কেটে বিক্রি হয় না। তো কি পরিমাণ মানে বন্ধু রাষ্ট্র আমার, যে সে আমার দেশে পুরো সীমান্ত জুড়ে ফেন্সিডিল বিক্রি করবে আমার 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 যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, টাকা ইনকাম করবার জন্য। ট্রেড ডেফিসিটের ব্যাপার দেখেন, যে আমাদের আরেকটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, যে আপনি আমার দেশে ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নেই, আমরা সবাই তো WTO-র মেম্বার, আমরা ফ্রি ট্রেডে বিশ্বাস করি, আমাদের সংবিধানে বলে দেওয়া আছে। তাহলে আপনি আমার দেশে সব পাঠাইতে পারবেন, আপনার দেশে পাঠাইতে পারা যাবে না? আপনি দেখবেন এই যে বাংলাদেশের নাটক সিনেমার যে সোকল বাংলাদেশি স্টাররা আছে, কিন্তু ওখানে কি অ্যাসোসিয়েশনকে টাকা দিতে হয়? ভারতের কোনো নায়ক নায়িকা এখানে এসে অভিনয় করতে গিয়ে এফডিসিকে টাকা দিতে হয়? দিতে হয় না তো। আপনি যদি ওখানে যান, একজন ক্যামেরাম্যান হায়ার করেন, ওদের একটা ক্যামেরাম্যান হায়ার করতেই হবে আপনার। আপনি যতজন ক্রু ঢাকা থেকে নিয়ে যাবেন, অতজন ক্রু ওখান থেকে হায়ার করবেন, অথবা তাদের পার ডে রিউমানারেশনের টাকা আপনি স্টেশনকে দিয়ে দিবেন। তাহলে একই রকম কেন? আমরা এখান থেকে স্টার জলসার মতো যত 3rd ক্লাস 4th ক্লাস টিভি দেখতে পারি, বিটিভি দেখা যায় না কেন ওখানে? আমাদের যে টেলিস্টোরিয়াল টিভিগুলো আছে, আপনাদের মতো টেলিভিশনগুলো আছে, এখন দেখতে দেয় না কেন? ওদের রেডিও এখানে শুনতে পান, আমাদেরটা শুনতে পাবে না কেন? তাহলে আপনি আমাকে রাষ্ট্র মনে করেন কি না? মানে আমার সাথে যে আপনার একটা সম্মানজনকভাবে এঙ্গেজ হইতে হবে, সেটা আপনি কখন করছেন, কবে করলেন? এরপরে হচ্ছে রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স। আপনি আমার দেশে খুন খারাপি থেকে শুরু করে আমার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া,
কোন দল রাজনীতি করতে পারবে পারবে না, কোন দলের ক্ষমতায় যাওয়া উচিত উচিত না, কোন দল নির্বাচন ছাড়াও ক্ষমতায় থাকলে জায়েজ, আবার কোন দল নির্বাচনে জিতলেও জায়েজ না, এই ফতোয়াও আপনারা দিল্লি থেকে দেন। এই লেভেলের ইন্টারফেয়ারেন্স কেন আপনারা করেন? তাহলে আপনি আমাকে যে রাষ্ট্র মনে করছেন না, এগুলো দিয়ে সেটা প্রমাণ হয়। এবং এই জন্য দেখেন এবার পশ্চিমবাংলা নির্বাচনের এজেন্ডা কি ছিল? অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশ, টোটাল ইলেকশন ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশের উপরে। তাহলে একটা রাষ্ট্র কি আর একটা প্রদেশের নির্বাচনের ইস্যু হইতে পারে কিনা? এরপরে হচ্ছে আপনি যেটা আনলফুল মাইগ্রেন্টদের কথা বলছেন, অনুপ্রবেশকারীদের কথা বলছেন। আমি ইংল্যান্ডে লম্বা সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, অ্যাসাইলাম, ইমিগ্রেশন প্র্যাকটিস করেছি। অবৈধ অনুপ্রবেশকারী অথবা অবৈধ নাগরিকদেরকে কিভাবে ডিল করা যায় তার আন্তর্জাতিক প্রোটোকল আছে, মানবাধিকারের আইন আছে, যে আপনি কিভাবে ডিল করবেন। ডিটেনশন সেন্টার আছে, আপনি অ্যাম্বাসিকে খবর দেবেন, এই পাসপোর্ট, এই এনআইডি তোমার দেশের নাগরিক, তুমি তাকে নেওয়ার ব্যবস্থা করো। আপনি জয়েন্ট সার্ভিস সেন্টার চালু করেন না। আপনি বেনাপোল থেকে শুরু করে আমাদের চেক পয়েন্টগুলোতে আপনি আমাদের সাথে কথা বলে, ক্রস বর্ডার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, আমার 2011 সালের প্রোটোকল আছে সীমান্ত ম্যানেজ করবার জন্য, সেখানে আপনি বসেন, আপনি আমার লোকদেরকে নিয়ে আসেন, এনে তার ডকুমেন্টেশন সহ আমরা আমাদের বিজিবি, আমাদের হোম মিনিস্ট্রি, আমাদের ইমিগ্রেশন ওখানে যাবে, ইন্টারভিউ করবে। যদি এটা আমার দেশের নাগরিক হয় ফেরা নিয়ে আসবো। খুব সহজ একটি প্রক্রিয়া, প্রোটোকল আছে, সারা দুনিয়াতে এটার প্রোটোকল আছে। আপনি কেন রাত 2টার সময় লোক ফেরত দিতে হবে? এবং কাদেরকে ফেরত দিচ্ছেন? সবচেয়ে গরিব মানুষগুলোকে। আপনি ভারতের কথা বাদ দেন, তারা তো ক্রিমিনালও না, একেবারে সাধারণ মানুষ, বাচ্চা, শিশু, মহিলা সবাই। এবং আপনার বাংলাদেশের অধিকাংশ গ্রামের মানুষের কাছে গিয়ে বলেন তো, তুমি যে বাংলাদেশী এটার প্রমাণ করো। বাংলাদেশের অধিকাংশ গ্রামের কৃষি পরিবারের সদস্য, জেলে পরিবারের সদস্য, প্রান্তিক জনগোষ্ঠী কোনো কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারবে না সে বাংলাদেশী। কারণ আমার এই সোসাইটি তো ডেভেলপ কান্ট্রির মতো না যে আপনার 10টা ডকুমেন্ট আছে, আপনি স্কুলে পড়েছেন, আপনি ওখানে চাকরি করেছেন, এনআইডি আছে, পাসপোর্ট আছে, বিদেশ যাচ্ছেন, আপনার ছবি আছে, এইটা আছে, সেটা আছে। তো আনডকুমেন্টেড লাইফ লিড করি তো আমরা। আমাদের জেনারেশনে আমরা যারা শিক্ষিত মানুষ, আমাদের কাগজপত্র হয়েছে কবে? জিজ্ঞেস, আজিজ ভাই তো অনেক সিনিয়র, আমাদের বাবাদের বয়সী মানুষ, জিজ্ঞেস করেন তো ওনাদের ওনারা প্রথম চোতাটা পাইছে কিসের, কখন, যদি বাংলাদেশি প্রমাণ করতে পারবে। বাংলাদেশের আমাদের সব অঞ্চলের এনআইডিটা আর এসএসসি সার্টিফিকেট, এক্স্যাক্টলি কত সালের ঘটনা এগুলো? 2007 সালে আইন করলো, 6 সালে আইন করলো, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এনআইডি এগুলো করতে হবে। তাহলে সেই রকম একটা রিয়েলিটিতে আমরা যে সমাজে বাস করি, এখানে অলমোস্ট সকল জনগোষ্ঠীর এই অঞ্চলের আনডকুমেন্টেড লোক। তারপরও আমরা তো বলি নাই যে বাংলাদেশি নাগরিকদেরকে আমরা ফেরত দেবো না, নেব। আপনি একটা ডিসেন্ট, একটা ভদ্র সম্মানজনক প্রোটোকলে আসেন। আপনি রাত 2টার সময় ধান খেতে, পাট খেতে উঠাই দিবেন। আমরা রোহিঙ্গাদেরকে, আমরা 17 লাখ রোহিঙ্গা নিছি, আমরা লক্ষ লক্ষ অবৈধ ভারতীয়রা এখানে চাকরি বাকরি করতেছে, কাউরে লাথি দিয়ে তো বাইর করে দেয়নি আমরা। এরা ডলার ইনকাম করতেছে, পাচার করতেছে বাংলাদেশ থেকে, কাউরে তো বাইর করে দেওয়া হয় নাই। তো আমরা চাচ্ছি এই জিনিসগুলোর রেজলিউশন হোক। ভারত কখনো এগুলোর রেজলিউশন চায় নাই। ডক্টর জাহিদ ভাইয়ের উপরে যে আচরণটা করা হয়েছে, এটা একটা ফেনোমেনাল রিয়ালিটি। এটাই প্রতিদিন হচ্ছে। সীমান্তে আমার গরিব মানুষের গরুটা নিয়ে যায় বলে, যেহেতু আপনি তাকে চেনেন না জাহিদ ভাইয়ের মতো, ওটা রিপোর্ট হচ্ছে না। আমার এলাকার পুকুরের মাছে বিষ ছেড়ে দিচ্ছে, ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, কাটা ধান নিয়ে চলে যাচ্ছে, কাটা ধানে আগুন ঢেলে দিয়ে যাচ্ছে বিএসএফের লোকজন। তারপরে মানে মারামারি তো রয়ে গেছে। আসাম কুমিল্লা সীমান্তে তো আপনার বহু অঞ্চলে ইলেকট্রিফাইড তার দিয়েছে। আপনি প্রায় দেখবেন যে বিদ্যুৎ স্পৃশ্য হয়ে লোকজন মারা যায় ওখান থেকে ক্রস বর্ডার চেক অবৈধভাবে মুভ করার সময়। তো এগুলো তো ভয়ঙ্কর মানবাধিকারের লঙ্ঘন। আপনি তো সেগুলো সামারালি বুঝতে হলে ভারতের মনস্তত্ত্ব বুঝতে হবে যে সে কোন ধরনের মানুষকে মানুষ মনে করে। তার যে ব্রাহ্মণিজমের যে ফ্রেমওয়ার্ক, সে তার নিজের দেশের 86% মানুষকে মানুষ মনে করে না। তাদেরকে নমশূদ্র যে জনগোষ্ঠী আছে, নন ব্রাহ্মণ জনগোষ্ঠী যারা আছে, সেই হিন্দুত্ববাদী ফ্রেমওয়ার্ক থেকে তারা বাংলাদেশকে দেখে, এখন ভারতকে দেখে। তো এই দীনেশ ত্রিপিদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গাঁজা খেয়ে আসছে, আসার কারণে উল্টাপাল্টা কথা বলছে। ভাই আমরা তো সার্ক করছিলাম, তুমি 140 আর 20 কোটি 160 কোটি হিসাব দিতেছো, আমরা তো এই 7 দেশ মিললে একসাথে থাকার জন্য আলাপ করছিলাম, একসাথে একটা ইকোনমি হোক, একসাথে ট্রাভেল ফ্রি, আপনার নড়াচড়া হোক, সবাই সব দেশে গিয়ে লেখাপড়া করবে চাইছিলাম। তো করেন নাই তো, সার্ককে তো আপনারা আন্ডারমাইন করেছেন।
ডিসফাংশনাল করে রেখেছেন। আমরা তো এই ভূখণ্ডের জনগোষ্ঠীর সাথে হাজার হাজার বছর ধরে একসাথে ছিলাম। 47 আলাদা হইতে হয়েছে কেন? আপনাদের কারণে হইতেছে। আপনারা লখনৌ প্যাক্ট মেনে নেন নাই, বেঙ্গল প্যাক্ট মেনে নেন নাই, ক্যাবিনেট মিশন প্ল্যান মেনে নেন নাই বলেই এই রাষ্ট্র সত্তা আলাদা করে তৈরি হইতে হয়েছে। অতএব এটা নতুন কোনো বাস্তবতা না। এই মূর্খতার জায়গা থেকে রাষ্ট্রকে নতুন করে কল্পনা করবার সুযোগ নাই। আমরা প্রচণ্ড রকম বাস্তববাদী। সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে।